বাংলাদেশ মুসলিম প্রধান একটি দেশ, আর তাই ইসলামিক বিষয়গুলো নিয়ে আমরা বেশি সংবেদনশীল। যেমন ধরেন সাম্প্রতিক কোকাকোলা বয়কটের ইস্যুটা। কোকাকোলার ইসরায়েলের সমর্থনের বিষয়টা আমাদের প্রত্যেকটা মুসলিমের ইমোশনে আঘাত এনেছে, আর তাই আমরা একে বয়কট করেছি। অন্যদিকে মোজো ফিলিস্তিনকে সাপোর্ট করেছে, তাই কোকাকোলার বদলে আমরা মোজো খাওয়া শুরু করেছি। এর ফলে মোজোর বিক্রি 30% বৃদ্ধি পায়। যাই হোক, আমরা ইসলামিক বিষয়ে ইমোশনাল, আর এই ইসলামিক মার্কেটিংয়ের সফল উদাহরণ হচ্ছে মোজো। তবে এই বাংলাদেশে প্রথম ইসলামিক মার্কেটিং করে অ্যারোমেটিক সাবান, যা খুবই সফল হয়। এই সাবানের মূল কথাই ছিল এটি 100% হালাল সাবান, যার কারণে সাবানটি আমাদের মুসলিম প্রধান দেশে খুবই জনপ্রিয়তা পায়। সাবানটি বাজারে ছাড়ার 2 মাসের মধ্যে 14% বাজার দখল করে, অর্থাৎ বাজারে মোট যত টাকা সাবান বিক্রি হতো তার 14% বিক্রি ছিল এই অ্যারোমেটিক হালাল সাবানের। এই সাবান বিক্রি করে সে সময় অ্যারোমেটিক্স কসমেটিক্স লিমিটেড প্রতি বছর আয় করেছে 78 কোটি টাকা। এমনও দেখা গেছে যে মানুষ মারা গেলে এই হালাল সাবান না পাওয়া পর্যন্ত গোসল করানো হতো না, কারণ মানুষ মনে করত এই হালাল সাবান দিয়ে গোসল না করালে মুর্দার শরীর পবিত্র হবে না। তাদের এই জনপ্রিয়তাটা এতটাই বাড়তে থাকে যে তৎকালীন বাজারের সেরা সাবান লাক্সের বিক্রি কমে যায়, আর মানুষ শুধু এই হালাল সাবানই ব্যবহার করে। আর এই জনপ্রিয়তার কারণে লাক্স তাদের সাবান উৎপাদন বাংলাদেশে 6 মাস বন্ধ রাখে, আর ইংল্যান্ড থেকে তাদের সাদা চামড়ার কর্মীরা বাজার বিশ্লেষণ করতে আসে। কিন্তু এই অ্যারোমেটিক হালাল সাবানের সফলতা বেশি দিন টিকে না, এবং শেষমেশ লাক্সই বাজারে সফল হিসাবে দাঁড়ায়। তো আজকের এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে আমাদের দেশি সাবান বিশ্ববিখ্যাত মাল্টিন্যাশনাল কোম্পানির লাক্স ব্র্যান্ডকে হারিয়ে দিয়েছিল, আর কেনই পরবর্তীতে এই সাবানটা ব্যর্থ হয়েছিল। 1993 সালে যমুনা গ্রুপের সিস্টার কনসার্ন অ্যারোমেটিক্স কসমেটিক্স লিমিটেড অ্যারোমেটিক সাবান বাজারে ছাড়ে। এই অ্যারোমেটিক সাবান যিনি আইডিয়া করেন তার নাম হচ্ছে সৈয়দ আলমগীর। সাবানটি তৈরির সময় এর কোয়ালিটির উপর খুব বেশি মনোযোগ দেওয়া হয়েছিল। বাজারে এই অ্যারোমেটিক সাবানটির লক্ষ্যই ছিল তৎকালীন ইউনিলিভারের লাক্স সাবানের থেকে ভালো মানের হওয়া, আর এর ঘ্রাণ ও কোয়ালিটি খুবই ভালো ছিল। যেমন লাক্স সাবানের সাইজ ছিল 100 গ্রাম, আর অ্যারোমেটিক সাবানের সাইজ ছিল 90 গ্রাম, কিন্তু দামটা ছিল একই। আর প্যাকেজিংটা এমনভাবে করা হলো যাতে দেখে বোঝা যায় যে অ্যারোমেটিক সাবানের সাইজটা লাক্সের থেকে বড়, আর দেখতে চকলেটের মতো লাগতো। তাছাড়া লাক্স সাবানের প্যাকেজিং সহ অন্যান্য সাবানে মেয়েদের ছবি ব্যবহার করা হতো, কিন্তু এই অ্যারোমেটিক সাবানে কোনো মেয়েদের ছবি ব্যবহার করা হয়নি। এছাড়াও সাবানে যে পারফিউম ব্যবহার করা হয়েছিল তা পারফিউম প্রস্তুতকারী কোম্পানির সবচেয়ে ভালো মানের পারফিউম ছিল, কিন্তু তা দেওয়া হয়েছিল লাক্সের মতো সমান দামি। তারপরও সৈয়দ আলমগীর শঙ্কিত ছিলেন যে মানুষ এই সাবানটি কিনবেন কিনা, কারণ মানুষ বলতে পারে যে সাবানটার ঘ্রাণ যদিও ভালো তবু আমরা লাক্স সাবানই ব্যবহার করব। তো এখানে সৈয়দ আলমগীর বুঝতে পারলেন যে তার এমন কোনো কারণ দেখাতে হবে যা তাৎক্ষণিক মানুষকে সাবানটি কিনতে প্ররোচিত করে। তো তখনই নিয়ে আসলো 100 ভাগ হালাল সাবানের আইডিয়াটা। তবে এই আইডিয়াটা মাথায় আসার একটা গল্প আছে। সৈয়দ আলমগীর একদিন লন্ডনে বাঙালি একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছিলেন, এবং সেখানে তিনি দেখলেন যে রেস্টুরেন্টে লেখা গরুর মাংস 100% হালাল। তখন তিনি কর্মচারীকে জিজ্ঞেস করলেন যে গরুর মাংস তো এমনিই হালাল, তাহলে এখানে হালাল লেখার কি আছে? কর্মচারীটা বলল এখানে হালাল বলতে গরুকে ইসলাম সম্মত উপায়ে জবাই করে গোশতটা তৈরি করা হয়েছে। তখন তার মাথায় আসে যে তিনিও তার সাবানে 100% হালাল নিশ্চয়তা করবেন, কারণ তার সাবানটাও ইসলামিক পদ্ধতিতে তৈরি করা হয়েছে, কারণ এতে কোনো পশুর চর্বি ব্যবহার করা হয়নি। তখন তিনি এই আইডিয়াটা তার লন্ডন ও ঢাকাতে যত আত্মীয় স্বজন ছিল তাদের সাথে শেয়ার করে, কিন্তু 100 জনের মধ্যে 95% মানুষই এটা নিয়ে নেতিবাচক ছিল। তারা মনে করেছিল যে এই আইডিয়াটা সফল হবে না, আর ইউনিলিভার বলেছিল যে এই সাবানটা খুবই ভালো, কিন্তু এই ট্যাগলাইনটার কারণে এই সাবানটি ধ্বংস হয়ে যাবে, আর মার্কেটে ভালো পারফর্ম করতে পারবে না। তো এটা নাকি এই কোম্পানির সবচেয়ে বড় একটা ভুল হবে। তখন মানুষ হালালের বিষয়টাকে শুধু খাবারের সাথে তুলনা করতো, তাই এটা যে অন্য কোনো জায়গায় প্রয়োগ করা যায় সেটা মানুষের মাথায় ছিল না। কিন্তু আলমগীর সাহেব তাদের কারো কথা শুনেননি। তিনি সাথে সাথে যমুনা গ্রুপের চেয়ারম্যান মিস্টার নুরুল ইসলাম বাবলুর সাথে দেখা করেন, এবং তিনি অর্থাৎ এই চেয়ারম্যান সাহেব তাকে উৎসাহিত করেন এই সাবান নিয়ে কাজ করার জন্য। পরবর্তীতে প্রোডাক্ট রিব্র্যান্ডিং হওয়ার আগের দিন তিনি তার সব কলিগ ও ডিস্ট্রিবিউটরদের চ্যালেঞ্জ করেন যে তিনি ঢাকার মতিঝিলে একটা বোমা ছাড়বেন যা ঢাকা সহ সারা দেশের গ্রামগঞ্জে ছড়িয়ে পড়বে, আর সেই বোমাটা হচ্ছে 100% হালাল সাবানের ট্যাগলাইনটা, যা অ্যারোমেটিক সাবানের সাথে লাগানো হয়। এই ট্যাগলাইনটা দিয়েই অ্যারোমেটিক সাবানের মার্কেটিং করা হয়।
টিভিতে, পত্রিকা, নিউজপেপার ও বিলবোর্ড সব জায়গায় এই সাবানের ছবি দিয়ে বলা হয় যে এই অ্যারোমেটিক সাবানটা 100% হালাল সাবান। এখন প্রশ্নটা হচ্ছে এই অ্যারোমেটিক সাবানটা 100% হালাল কিভাবে হলো? আসলে সাবানের যে অংশটা থেকে ফেনা ওঠে তা মূলত হয় সোপ নুডলসের কারণে। এই সোপ নুডলস পৃথিবীতে 3 ধরনের আছে। একটা হয় রাইস ব্রান থেকে, একটা হয় পশুর চর্বি থেকে, আর একটা হয় ভেজিটেবল ফ্যাট থেকে। বাংলাদেশে তৎকালীন যত সাবান ছিল তা তৈরি হতো পশুর চর্বি থেকে, আর এই চর্বিগুলো আসতো শূকর, গরু বা তিমি মাছ থেকে। তবে এই অ্যারোমেটিক সাবান বানানো হয় ভেজিটেবল ফ্যাট থেকে। সৈয়দ আলমগীর ভেজিটেবল ফ্যাট সিলেক্ট করেন কারণ এই কারণে সাবানের ঘ্রাণের জন্য যে পারফিউমটা ব্যবহৃত হয় তা ভালোভাবে সাবানে শোষণ হয়, কারণ ভেজিটেবল ফ্যাটের নিজস্ব কোনো গন্ধ নাই, তাই সাবানের কোয়ালিটি ভালো হয়। এভাবে সাবানটি বানিয়ে বাজারে ছাড়া হয়। আর সাবানটির মূল কথাই ছিল এটা 100% হালাল সাবান। আর তৎকালীন যত সাবান বাজারে ছিল তা ছিল হারাম, কারণ সেখানে পশুর চর্বি ব্যবহার করা হতো। আর একেই বলা হয় ইনগ্রেডিয়েন্ট ব্র্যান্ডিং, অর্থাৎ পণ্যের মধ্যে আপনি কি কাঁচামাল ব্যবহার করেছেন তা মানুষের কাছে তুলে ধরছেন পণ্যের গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য। এটা ছিল 100% হালাল হওয়ার প্রথম কারণ। দ্বিতীয়ত, হালাল সাবান বলে অ্যারোমেটিক সাবান মূলত একটা প্রতিজ্ঞা দিয়েছিল যে তারা বেহালাল বা হারাম কিছু করবে না। এর কারণেই লাক্সের মতো অ্যারোমেটিক হালাল সাবান তাদের সাবানের কোনো বিজ্ঞাপনে নারী ব্যবহার করেনি। আর এর মাধ্যমেই এই সাবানটি হয় বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম হালাল কোনো পণ্য। তবে এই সাবানটা উভয়ই হিন্দু এবং মুসলিম ধর্ম মানুষের কাছে ভালো সাড়া পায়, কারণ হিন্দু ধর্মের লোকরা গরুর চর্বি দিয়ে তৈরি করা সাবান ব্যবহার করতে চাবে না, আর মুসলমানরা শুকরের চর্বি দিয়ে তৈরি করা সাবান ব্যবহার করতে চাইবে না। যাই হোক, বাজারে নতুন ট্যাগলাইনের মাধ্যমে সাবানটি ছাড়ার 27 দিনের মধ্যে চাহিদা এত দ্রুত বাড়ে যে কোম্পানিটির উৎপাদন ক্ষমতা দ্বিগুণ করা লাগে। আর মানুষ ব্যাংক ড্রাফট ও পে অর্ডারের মাধ্যমে 7 থেকে 8 কোটি টাকা অগ্রিম দেয় শুধু এই সাবানটি নেয়ার জন্য। কিন্তু এই হালাল সাবানের কারণে লাক্সের বিক্রি অনেকটাই কমে যায়, আর মানুষ লাক্স থেকে মুখ সরিয়ে নেয়। আর ইউনিলিভার এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেয়। অ্যারোমেটিক হালাল সাবান লঞ্চ করার পর লাক্সের ফ্যাক্টরি টানা প্রায় 6 মাস বন্ধ ছিল। ইংল্যান্ড থেকে ইউনিলিভারের বড় বড় কর্মকর্তাদের এই দেশে পাঠানো হয়েছিল ঘটনাটি তদন্ত করতে। সাদা চামড়ার অফিসাররা এই দেশের মুদি দোকানে গিয়ে সেখানে মার্কেট সার্ভে করে, যা সৈয়দ আলমগীর নিজের চোখে দেখেছেন। যাই হোক, 100% হালাল সাবানের সফলতা বেশি দিন টেকে না। ইউনিলিভার তার লাক্স সাবান নিয়ে পাল্টা আক্রমণ চালায়, কিন্তু এর জন্য ইউনিলিভারের অনেক বড় মূল্য দিতে হয়েছিল। হালাল সাবানের কারণে লাক্সের অবস্থান দুর্বল হয়ে পড়ে, কারণ লাক্স যে পশুর চর্বি ব্যবহার করা হয় তা মানুষ নেতিবাচক হিসেবে নেয়, ফলে লাক্সের মার্কেট শেয়ারও কমতে থাকে। লাক্স কালুরঘাট কারখানাতে যে পদ্ধতিতে সাবান তৈরি করা হতো তাতে পশুর চর্বি ব্যবহার করা হতো, তাই লাক্স তাদের মধ্যপ্রাচ্যের কারখানাগুলো থেকে লাক্স সাবান আমদানি করে এবং মানুষকে বোঝাতে চায় যে তাদের সাবানও মুসলিম দেশের মানুষ ব্যবহার করে। তবে এই কারণে তাদের ভ্যাট ও ট্যাক্স দিয়ে বৈদেশিক মুদ্রায় প্রোডাক্ট কিনে দেশে বিক্রি করতে হয়, অথচ আগের দামই বহাল রাখতে হয়। তাই বাংলাদেশের বাজারে লাক্সের অনেক লস হতে থাকে। 1997 সালে লাক্স আনন্দধারা মিস ফটোজেনিক নামে একটি জনপ্রিয় বিউটি কন্টেস্ট লঞ্চ করে। এটা ছিল বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ সুন্দরী প্রতিযোগিতা, যেখান থেকে অপি করিম, মৌসুমী ও তিন্নির মতো নায়িকারা আত্মপ্রকাশ করেন। এর 6 বছর পর এটি বন্ধ হয়ে যায়, কিন্তু লাক্স থেমে থাকে না। তারা ইনভেস্ট আরও বাড়িয়ে দেয়। লাক্স চ্যানেল আই সুপারস্টার নামে বড় একটা সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করে, যা এখন পর্যন্ত প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে। তা সত্ত্বেও ইউনিলিভার এতে ইনভেস্ট করা বন্ধ করেনি, বরং বিনিয়োগের পরিমাণ কয়েক গুণ বাড়িয়ে দেয়। দিন শেষে লাক্স ফিরে আসে সুপার ব্র্যান্ড রূপে। ইউনিলিভার এভাবেই লাক্সের প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন ও ব্র্যান্ডিং ক্যাম্পেইনে ক্রমাগত একের পর এক বড় আকারে ইনভেস্ট করে লাক্সকে বাজারের আগের চাইতে শক্ত পজিশনে ফিরিয়ে আনে। ফলশ্রুতিতে পেছনে পড়িয়ে যায় অ্যারোমেটিক সাবান, আর যমুনা গ্রুপ আশাহত হয়ে এতে বিনিয়োগের পরিমাণ কমিয়ে দেয়। আর ঠিক তখনই এটাকে কেনার প্রস্তাব দেয় মেরিকো। 2005 সালে অ্যারোমেটিক কসমেটিক্স লিমিটেডের কাছ থেকে অ্যারোমেটিক বিউটি সাবানকে কিনে নেয় মেরিকো বাংলাদেশ লিমিটেড। তারা আশা দেয় যে এই সাবানকে শুধু বাংলাদেশে নয়, প্রথমে ভারতের মুসলমানদের ভেতর এবং পরবর্তীতে পৃথিবীর সব কয়টা মুসলিম দেশে ছড়িয়ে দেওয়া হবে। অ্যারোমেটিক বিউটি সোপ লাক্সের মধ্যে একটা শক্তিশালী ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হবে। যমুনা গ্রুপ দেখলো তাদের চাইতো বড় একটা কোম্পানি একে যেহেতু নিতে চাইছে, সেহেতু নিশ্চয়ই এই ব্র্যান্ডটি একজন বড় অভিভাবকের হাতে আরও ভালো থাকবে। আর মেরিকো অ্যারোমেটিক বিউটি সোপকে ক্রয় করে 78 কোটি টাকা দিয়ে। মেরিকোর এই লেনদেনটি হওয়ার আগেই অ্যারোমেটিক বিউটি সোপ উল্লেখযোগ্য পরিমাণ মার্কেট শেয়ার হারায় লাক্সের কাছে, যার কারণে যমুনা গ্রুপ একে বিদেশি কোম্পানির কাছে বিক্রি করতে বাধ্য হয়। এই হালাল সাবান কোম্পানি কখনোই বিটিসি বান্ধব কোম্পানি ছিল না, অর্থাৎ ভোক্তাদের ভালো এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য তাদের ডিস্ট্রিবিউটরদের উপর নির্ভর করা লাগতো। তার উপর জনাব আলমগীর এসিআই কোম্পানিতে চলে যাওয়ার পর এই সাবানের উপর মার্কেটিং কস্ট অনেক কমিয়ে দেওয়া হয়। ততদিনে অবশ্য তাদের একটা অটো বিক্রি হওয়ার সিস্টেম তৈরি হয়ে গিয়েছিল।
যাই হোক, প্রতিষ্ঠানের একক সিদ্ধান্ত নিতেন চেয়ারম্যান সাহেব, যার কারণে তিনি ডান বামে কারো কথা শুনতেন না। এর ফলে অ্যারোমেটিকের চকবাজারের ডিলারের পরামর্শ শুনে যতগুলো সাবান তৈরি করা হতো তারা চকবাজারের সবার কাছে অগ্রিম হিসেবেই বিক্রি করে দিতেন। এতে সাবান ভিত্তিক সাপ্লাই চেইন সরাসরি হুমকের মুখে পড়ে এবং অভিজ্ঞ সেলসম্যানরাও তাদের সেলস টার্গেট পূরণ করতে ব্যর্থ হয়। এছাড়াও যমুনা ঘন ঘন মার্কেটিং টিম পরিবর্তন করতে থাকে, আর বাংলাদেশের মার্কেটাররা এটা বিশ্বাস করেন যে মেরিকোর যমুনা গ্রুপের এই সাবান ব্র্যান্ডটি কিনা ছিল সন্দেহজনক, কারণ মেরিকোর কোনো সাবান ব্র্যান্ড তখন ভারতেও ছিল না। তো বাংলাদেশে তারা এই সাবান ব্র্যান্ডকে কিনে ভবিষ্যতে সেটাকে কিভাবে উচ্চ পর্যায়ে নিয়ে যাবে, এটা ছিল একটা বড় প্রশ্ন। মার্কেটাররা মনে করেন ইউনিলিভারই মেরিকোকে এই সাবানের ব্র্যান্ডটি কেনার প্রস্তাব দেয়। পরবর্তীতে মেরিকো এই সাবান ব্র্যান্ডটি নিয়ে আর কাজ করেনি এবং কল্লোল গ্রুপের কাছে এই সাবান ব্র্যান্ডটি বিক্রি করে দেয়। এই কর্পোরেট পলিটিক্সের কথাটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়, কারণ কোকাকোলার উদাহরণটা যদি আপনি দেখেন ইন্ডিয়াতে, সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কর্পোরেট পলিটিক্সটা কীরকম। 90-এর দশকে যখন কোকাকোলা ভারতের বাজারে পুনরায় প্রবেশ করে, তখন তাদের প্ল্যান ছিল যে ভারতের নাম্বার 1 কোল্ড ড্রিঙ্কস ব্র্যান্ড থামস আপকে তারা ধ্বংস করে দিবে। যার কারণে কোকাকোলা থামস আপ সহ একসাথে 4টি কোক ব্র্যান্ডকে ক্রয় করার চিন্তা করে এবং 3টা ব্র্যান্ডকে রেখে থামস আপকে আর কন্টিনিউ না করার সিদ্ধান্ত নেয়। তবুও ভারতের ভোক্তাদের ক্রয় ব্যবহারের কারণে এই পরিকল্পনাটা ব্যর্থ হয়। তো মূল কথা হচ্ছে ইউনিলিভার কোনোভাবে বাজারে একটা গ্যাপ পেয়েছিল, আর সেই গ্যাপে তাদের ব্র্যান্ডকে ঢুকিয়ে দিয়ে এর পজিশনিং বরং আগের চাইতেও শক্ত করে ফেলেছিল। কেননা হালাল সামান লাক্সকে একটা খুবই মূল্যবান শিক্ষা দিতে পেরেছে এবং শিক্ষাটা তারা আজও প্রয়োগ করে। যেমন মানুষের ধর্মীয় অনুভূতি কাজে লাগাতে ইউনিলিভার সম্প্রতি হিজাব রিফ্রেশ শ্যাম্পু ও লাইফবয় আতর প্রোটেক্ট সাবান বের করে। প্যারাশুটও তাদের সাব ব্র্যান্ড ন্যাচারাল হিজাব ফ্রেশ শ্যাম্পু লঞ্চ করেছে। সানসিল্ক ও প্যারাশুট দুটো ব্র্যান্ডই ধর্মীয় অনুষঙ্গ হিসাবের পাশাপাশি সুগন্ধকে ফোকাস করেছে। যাই হোক, এভাবেই বাজার থেকে হারিয়ে যায় অ্যারোমেটিক সোপ। তো এটা থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পাই যে আপনার যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে ভিশন থাকতে হবে, আর ভিশন যদি আপনার না থাকে তাহলে আপনি কোনোভাবেই মার্কেটে টিকে থাকতে পারবেন না। তো ভিশনটার মূল কথা হচ্ছে আপনি প্রোডাক্টটাকে ভবিষ্যতে কোন অবস্থানে দেখতে চান সেটা। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।